ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলবো যে তোমরা যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছো সবাই আমাকে নিয়ে চর্চায় থাকো। তোমরা আমাকে ট্যাগ করে ভিডিও করো, তোমরা আমাকে নিয়ে ফুল পারমিশন দিয়েছি, যা নয় তাই বলতে পারো, তোমাদের ফুল পারমিশন দিয়েছি। একদম আমার নাম ধরে ধরে তোমরা আমাকে নিয়ে ভিডিও করতে পারো, বললাম না, একদম ফুল পারমিশন দিয়ে দিয়েছি। যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাকে নিয়ে প্রচুর চুলকানি, তারা আমাকে আমার নাম নিয়ে তারপরে ভিডিও করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও চলে এসেছি, একদম শুভ দুপুর, এখন দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে ফার্স্টে যে কথাটা বললাম সেটা কি মনে হয় তোমার? আমার উদ্দেশ্যে বলেছি না গো, আমার উদ্দেশ্যে না। সেই মা ওকে তৃতীয় ব্যক্তি বললে চলবে না, ফুল পারমিশন দিয়ে দিয়েছে কালকে রাহুল গো, রাহুল ফুল পারমিশন দিয়ে দিয়েছে। কালকের ভিডিওটা দেখো, আমি এই জন্য তোমাদের বলেছিলাম গতকালকের ভিডিওতে যে এই ছেলেটার মেন উদ্দেশ্য কি ব্লগিং করার। আশা করি কালকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি যেই কথাগুলো পরশু দিনের ভিডিওতে বলেছিলাম বা কালকের ভিডিওতে বলেছিলাম সেটার সাথে কতটা তোমরা সহমত প্রকাশ করবে। মানে ও কালকে ব্লগিংয়ে দেখাচ্ছে কোনো একটা চামচাকে নিয়ে আসছে, ওই চামচা ওকে প্রশ্ন করছে, এগুলো পুরো ওর সেট করা। মানে কি কি প্রশ্ন করতে হবে ব্লগিংয়ে সেইগুলো নিয়ে প্রশ্ন উঠবে, মানে কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে জেনে শুনে যে তোমরা আমাকে নিয়ে প্রচুর বলো, তাহলে তো আমার চ্যানেলটা গ্রো করবে। ওর এক চামচা ওকে জিজ্ঞেস করছে যে তোর সব থেকে স্মরণীয় মুহূর্ত কোনটা। এবার ও মানে আমার তো স্মরণীয় মুহূর্ত অনেক আছে, তারপরে আবার জিজ্ঞেস করছে চুলকিয়ে চুলকিয়ে তার ওই চামচাটা যে স্মরণীয় তো অনেক কিছুই থাকে, তো তার মধ্যে স্পেশাল স্মরণীয় কোনটা যেটা তোর খুব, এবার আর বলতে পারছে না, স্মরণীয় ওর অনেক আছে অ্যাকচুয়ালি। এবার চুলকানি ভিউয়ার্সরা ওইখানে গিয়ে বলবে যে এই যেইগুলো হবে তুমি দেখো, ওইখানে ভিউয়ার্সরা চুলকানি কিছু এমনিও কিছু ভিউয়ার্স আছে না একটু অন্য মেন্টালিটির, তারা গিয়ে বলবে এই বলে দে মন্দিরার সাথে তোর ওই যে ওই সময়কার ওইটা স্মরণীয়, এই টাইপের টপিক তুলবে আর সেটাতে ও মজা নেবে। বুঝতে পারছো? নয়তো ওর ব্লগিংয়ে ওই চুলকানিওয়ালা কথাগুলো বলার দরকার আছে কি? ব্লগিং করছিস, ব্লগিং কর না, রান্না খাওয়া দেখা। ব্লগিং করবি এখন তোর মার রান্না খাওয়া দেখা, ওই চুলকানি মারা কথাগুলো ব্লগিংয়ে এসে বলিস না। এইগুলো শুধুমাত্র পাবলিককে উত্তেজিত করা, যাতে পাবলিক ওইগুলো নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ মানে কমেন্ট করে আর যেইগুলো থেকে ও ফায়দা নিতে পারে। ওর মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আমার বিশ্বাস করো, ওর ব্লগিং দেখবো কি, ওর কথা শুনবো কি, ওকে দেখলে আমার বিরক্ত লাগে। আমার খালি একটাই রাগ, ও কেন এলো ফিরে, ও কেন আবার ফিরে এলো? ওর পিছনে বড় সড়ো একটা উদ্দেশ্য আছে, আর এসেই ও সুতপার সাথে কেন যোগাযোগ করলো, তার পিছনে রিজনটা কি? ওরা আজকে মন্দিরা সোমনাথ নিজেদের মতো কাজ করছে, কিন্তু এটা বেশি দিন করতে পারবে না, এরা করতে দেবে না। বুঝতে পারলে? এখন শান্ত আছে, কিন্তু ও শান্ত সোমনাথকে মন্দিরাকে থাকতে দেবে না, এরা উত্তেজিত করবে। আমাদের করতে হবে না, আমাদের করতে হবে না, ভিউয়ার্সরা গিয়ে তার কমেন্টস বক্সে করবে, সেই কমেন্ট ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, আর এতে এফেক্ট কাদের উপরে পড়বে তোমরা আশা করি বুঝতে পারছো। কারণ ও এসছেই এইখানে নিজের ফেস ভ্যালুটা বাড়াতে। বুঝতে পারছো? নোংরামি করে টাকা ইনকাম করতে। ওর বর্তমানে উদ্দেশ্য কিন্তু খুব খারাপ। আচ্ছা, ও যদি ভালো কোনো সার্ভিস পেয়ে থাকে তাহলে ওর কি দরকার পড়ে এইভাবে এসে ব্লগিং করার? ও জানে ওকে নিয়ে সমস্ত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে, ওই জন্য সমস্ত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কালকে ফুল পারমিশন দিয়েছে। তোমরা সবাই আমার মেন নাম নিয়ে ডাকতে পারো, রাহুল বলে বলে আমাকে ভিডিও করতে পারো, আমাকে প্রচুর পরিমাণে ট্যাগ করে ভিডিও করো। আর তোমরা জানো যে কোনো ব্লগারকে বলো, কাউকে ট্যাগ করলে যখন বারবার কোনো চ্যানেলে কারোর চ্যানেলের নাম ট্যাগ হবে, সেটা কিন্তু অনেকটা চ্যানেলের ক্ষেত্রে গ্রো করে, চ্যানেলের ক্ষেত্রে সেটা গ্রো করে। আর এটা জানে, কারণ মন্দিরার সাথেই তো ছিল, এইটুকু জানে যে চ্যানেল কীভাবে গ্রো করতে হবে। তো ফুল পারমিশন দিয়ে দিয়েছে সমস্ত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমরা আমাকে নিয়ে কন্টেন্ট করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমার নাম ধরে করো, তৃতীয় ব্যক্তি বলার দরকার নেই, আমার নাম ধরে ধরে করো, আমাকে ট্যাগ করে করে করো। বুঝতে পারছো? তাহলে কালকে যে বলেছিলাম যে ওর উদ্দেশ্যটা কি, মিললো তো? এইবার হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা, এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কালকে দেখলাম, উনি বলছে যে যেহেতু মন্দিরা সোমনাথ এই যে রাহুলের আশা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, ওরা ওদের মতো রয়েছে, তাহলে কেন সোমনাথ মন্দিরাকে নিয়ে রাহুলকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে? এবার তোমরা একটা কথা বলো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এই যে কথাটা বলেছে, এটা কি কখনো সম্ভব? কারণ অলরেডি সোমনাথের সাথে মন্দিরার সাথে রাহুল জড়িত, আর এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে রাহুল যোগাযোগ করেছে যার সাথে মন্দিরার বর্তমানে কিন্তু রেশারেশি ব্যাপার। এইবার আর তোমরা এইটাও জানো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কি কিন্তু অলরেডি সমস্ত আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করি,
আমি খুব বেশি করি না, কিন্তু অনেকেই করে। তো তার সাথে যখন রাহুলের একটা সম্পর্ক হবে, সেইখানে সমস্ত রকম কন্টেন্ট ক্রিয়েটাররা অলমোস্ট তাকে নিয়ে ভিডিও করবে, আর সেটার ফায়দা কিন্তু রাহুল নেবে। এবার এটা সুতপা কতটা বুঝতে পারছে, এতে সুতপারও অনেকটা লাভ আছে, যার জন্যই সুতপা হাত মিলিয়েছে। নয়তো তোমরা বলো, এখানে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল, ওই কারোর সাথে তো যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি রাহুল। কেন মনে হলো সুতপার সাথেই যোগাযোগ করতে হবে? কারণ জানে বর্তমানে সুতপার সাথে মন্দিরার সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এবার সেই কন্টেন্ট ক্রিয়েটারকে বলি যে আমরা হাজারও যদি চাই যে মন্দিরা সোমনাথকে নিয়ে রাহুলকে নিয়ে কোনো রকম কথা বলবো না, এটা সম্ভব নয়। অলরেডি কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মুখে এটা চলে আসবে, কারণ রাহুল ফুল পারমিশন দিয়েছে। তার মানে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, আমাকে নিয়ে কন্টেন্ট করো, আমাকে আরও ফেমাস করো, আমাকে সবাই আরও চিনুক। চাকরি নাকি করে, যদি ও ভালো চাকরি করে তাহলে কি দরকার ওর ব্লগিং করার? ওর মা তো খুব লেকচার মারছিল ছেলে নিয়ে, প্রচণ্ড লেকচার মারছিল ওর সে ছেলের সম্পর্কে, কিন্তু সেই ছেলেকে কন্ট্রোভার্সির মুখে আবার নতুন করে ওর মা কেন ঠেলে দিচ্ছে? বুঝতে পারছো কেন ঠেলে দিচ্ছে? কারণ এরা অনেকটাই জানে যে একটা ব্লগিং চ্যানেল দাঁড় করাতে গেলে তাকে প্রথমে ফেস ভ্যালুটা বাড়াতে হবে। আর এই ফেস ভ্যালু বাড়াতে পারবে কি করে? ওই যে পুরনো টপিক যদি সমস্ত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা টানে, আমাকে নিয়ে বারংবার কন্টেন্ট করে, তবে গিয়ে আমার চ্যানেলের ভিউজ হবে, আর এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হবে। তাহলে তোমাদের আমি যেটা বলেছিলাম যে মূল উদ্দেশ্যটা কি, তবে দুঃখের বিষয় এইটা, আজকে যেই সিচুয়েশন আছে, এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা সবসময় থাকবে না। কারণ যতই তোমরা বলো না কেন, এতে সোমনাথের উপর একটা এফেক্ট পড়বে। অলরেডি এফেক্ট পড়তে হয়তোবা শুরু করে দিয়েছে। তার রিজনটা আমি তোমাদের বলি। দেখবা ওর কমেন্টস বক্সে, মন্দিরের কমেন্ট বক্সে আমি ওই কমেন্টগুলো ওই দিন নেইনি, কারণ আমার ইচ্ছাকৃতভাবে আমি ওই কমেন্টগুলো নেইনি। অনেকেই কিন্তু এই কমেন্টটা করেছে, এত ন্যাকা ন্যাকা করে কথা কেন বলছো? রাহুলকে দেখিয়ে দেখিয়ে এত ন্যাকা ন্যাকা করে কথা বলছো, এই একটা কথা বলেছে। তারপরে আরও অনেক কথা বলেছে যে আইফোন সোমনাথকে কিনে দিয়েছো, এটা কি রাহুলকে দেখানোর জন্য, যেটা আমি কালকে টাইটেলে দিয়েছিলাম। তো এই ধরনের কথা কিন্তু অলরেডি মন্দিরার কমেন্টস বক্সে পড়ছে। তাহলে তোমরা কি করে মনে করো যে মন্দিরার সোমনাথ এই রাহুলের পিছা ছাড়াতে পারবে? হ্যাঁ, ছাড়াতে পারতো যদি পুনরায় রাহুল কখনো আর ফিরে না আসতো, কিন্তু সে তো সেটা করেনি। সে পুনরায় মানে অমাবস্যা হয়ে এসছে গ্রহণ লাগাতে। একদম সোমনাথ আর মন্দিরের জীবনে পুনরায় সে গ্রহণ লাগাতে এসছে, অমাবস্যা হয়ে এসেছে। ও গ্রহণ লাগিয়ে তবে এখান থেকে যাবে। ওর কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ও তো বিয়ে করেনি। ও বিয়ে করেনি। আরেকটা জিনিস দেখো, এই নোংরা খেলায় নেমেছে এই কারণে, কারণ ও বিয়ে করেনি। কারণ ও যদি বিয়ে করতো তাহলে এই নোংরা খেলায় নামতে পারতো না, মানে এই ব্লগিং ও শুরু করতে পারতো না। কারণ ওর বউ যদি জানতো বিষয়টা, অনেকটা ওর বউর উপরে এফেক্ট পড়তো। যার জন্য কি করেছে, বিয়ে করেনি, এখনই একদম চ্যানেলটাকে দাঁড় করিয়ে একটা জায়গায়, একটা পজিশনে গিয়ে তারপরে ও কিন্তু ওর সংসার শুরু করবে। কিন্তু এদিকে মন্দিরা সোমনাথের সংসারটা জাস্ট ভেঙে যাবে, ভেসে যাবে। আমার এটা মনে হয়। দেখো, মন্দিরা হয়তো আপ্রাণ চেষ্টা করবে সোমনাথের সাথে আবার পুনরায় আগের মতো থাকতে, কিন্তু কি বলতো, সোমনাথের মনের ভিতরে যে জিনিসগুলো ঢুকে যাবে সেগুলো কখনোই বের করতে পারবে না। আর মনের মধ্যে যদি কোনো জিনিস থেকে যায়, সেটা যদি বের না করতে পারে, সেইখান থেকে ও গুমড়ে গুমড়ে মরবে, কাউকে কিন্তু সেটা প্রকাশও করতে পারবে না। আর একটা জিনিস আমি জানি, বর্তমানে সোমনাথ কাউকে কিছু শেয়ার করতে খুব ভয় পায়, কারণ ও বারংবার দেখেছে ভুক্তভোগী। যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে হয়তো গোপনে কিছু বলেছে, সেটা কিন্তু রিভিল করে দিয়েছে। এবার আমি কালকে একটা জিনিস শুনলাম যে আমি নাকি ফোন আলাপ করে করে তারপরে ভিডিও করি। তো আমি সেখান থেকে খালি একটা কথা বলবো আজকে, এটা নিয়ে আমি একটা ভিডিও পরে বানাবো আশা করি। আমি খালি একটা কথা বলবো যে আজকে জানি না তন্দ্রা কথাটা কিভাবে নেবে বা গীতাদি কিভাবে নেবে। যখন সোমনাথের পাশে আমরা দাঁড়িয়েছিলাম ওই সময়টায়, তখন কিন্তু সোমনাথ অনেক কথাই কিন্তু সবাইকে বলতো, যেমন আমাকে বলতো, তন্দ্রাকে বলতো, গীতাদিকে বলতো। না, ও কখনো এটা বলতো না যে এই কথাগুলো তোমরা ভিডিওতে বলো, বাট অনেক কথাই কিন্তু বলতো। যেমন ও চাকরি করতো একটা সময়, যদি চাকরি না করতো, আগে তো মন্দিরা ব্লগ করতো না, তাহলে তখন কি করে সংসার চলতো? হ্যাঁ, হয়তো খারাপভাবে চলতো, অল্প টাকা দিয়ে চলতো, কিন্তু ও তো কাজ করতো। তো আমাকে যে সবসময় কুড়ে কুড়ে বলা হয়, তাহলে আমি সংসারটা কি করে চালাতাম? তো এই কথাগুলো কিন্তু সোমনাথ আলোচনা করতো, কিন্তু তোমরা কোনোদিন বলতে পারবে না আজ পর্যন্ত সেই কথাগুলো আমি অন ক্যামেরায় এসে বলেছি। হ্যাঁ, বারংবার তন্দ্রা কিন্তু সেই কথাগুলো অন ক্যামেরায় এসে বলেছে, কখনোই আমি বলিনি। বরং আমি এই কথাটা বলেছি যে মন্দিরা যেটা করেছে সেটা খুব ভুল করেছে, কিন্তু সোমনাথ তোমাকেও কিন্তু অনেকটা চেঞ্জ হতে হবে, তোমাকেও কিন্তু কর্মঠ হতে হবে। এই গেম দিয়ে কিন্তু তুমি সারা জীবন কিছু করতে পারবে না, আর একটা বউ কখনোই এইভাবে মেনে নেবে না।
এমনকি এইটাও বলেছি যে মন্দিরা যখন অসুস্থ হতো তুমি কেন মন্দিরাকে চিকিৎসা করাওনি বা তার কেয়ার করোনি, ওইটাই হয়তো ওর একটা শূন্যতা ছিল, আর সেই শূন্যতাটাই ঢুকে পড়েছিল রাহুল। এই ধরনের কথা বলে বলে কিন্তু আমি সোমনাথকে বুঝিয়েছি, কখনোই কিন্তু সোমনাথের বলা কথাগুলো আমি ভিডিওতে এসে বলিনি। তাহলে কি করে তোমরা বলো কখনো প্রয়োজন পড়ে না? আজকে এই কথাটাও বলতে বাধ্য হচ্ছি যে একটা সময় সনকা সাহা, তোমরা দেখবে আজকে ও অভয়াকে নিয়ে ভিডিও করে প্রায় 1 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই সনকা সাহা, তারপরে এই যে হ্যাশট্যাগ পায়েল, এরা কিন্তু অনেক দিন থেকে আমরা একসাথে ভিডিও করি। আর আমার ফার্স্ট কন্টেন্ট যখন মন্দিরা হয়, আমরা সবাই মিলে যখন কন্টেন্ট করতাম, আমি আবার তখন রাত্রে লাইভ করতাম। আমার লাইভে এসে বলতো সনকা যে ও দিদিভাই আজকে মন্দিরার ভিডিও দেখে কোনো রকম কন্টেন্ট পাইনি। আমি বলতাম কি কেন পাসনি? আচ্ছা আমি দেখবো ওখানে, কালকে কন্টেন্ট করবো। তো ওই রাত্রেবেলা ওরা আমার লাইভ দেখে বলতো আচ্ছা ঠিক দিদিভাই দেখি, তুমি কোথা থেকে জানি খুঁটে খুঁটে ঠিক কন্টেন্ট বের করে নাও। সনকা এই কথাটা সবসময় আমাকে বলতো, আর আমি ঠিক কন্টেন্ট বের করতাম, আর সেই কন্টেন্টকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখো, যেহেতু একই ব্লগ দেখছি সবার কন্টেন্ট প্রায় একই রকম হবে, তাও সেইখান থেকে কন্টেন্ট বের করে এনে তারপরে কিছু বলা, সেটা সবার দ্বারা সম্ভব নয়। নয়তো এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা কিন্তু অলরেডি দাঁড়াতে পারতো। তো সেইখান থেকে যে আমাকে বারংবার এই কথাটা বলে খোটা দেওয়া হয় না যে ফোন আলাপ করে ভিডিও করা, আমার কারোর সাথে যোগাযোগ নেই। হ্যাঁ, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমার জীবনে একটা ভুল ছিল, একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে মন্দিরার বাড়ি যাওয়া। তারপরে অনেকবার মন্দিরা কিন্তু আমাকে ডেকেছে যে দিদিভাই আমি যেটা বলেছি সেটা ভুলে গিয়ে তুমি আসো। হ্যাঁ, অনেকবার কিন্তু ও ডেকেছে যে আমরা সামনাসামনি বসি, কিন্তু আমি কখনো রাজি হইনি। আর ভবিষ্যতে আমার মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমি যোগাযোগ করব বলে। কারণ এটা কি বলতো, এটা আমার অহংকার নয়, এটা বলতে পারো আত্ম অভিমান। কারণ আমি অনেক শুনেছি এই বিষয়টা নিয়ে, বর্তমানেও শুনছি অনেক ক্রিয়েটারের কাছ থেকে, যারা হয়তো আমার বিষয়ে কিছু জানেই না, আমার অনেক পরে এসেছে, কিন্তু ওই যে কিছু একটু জেনে সেটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যায়। যাই হোক, পুরনো কাসুন্দি ঘেটে ভিডিও করা ছাড়া এদের উপায় নেই। কারণ আমাকে নিয়ে কিছু বলতে হলে সেই পুরনো কাসুন্দি, মন্দিরার মার সাথে মেলামেশা, মন্দিরার সাথে ঘোরাফেরা, মন্দিরার সাথে কানেক্ট করা, এইগুলোই উঠে আসবে। কিন্তু হাত দিয়ে দেখো গিয়ে তারা যখন আমাকে নিয়ে বলতে বসে, তখন আমাকে বলার আগে নিজেকে নিয়ে বেশি ক্ল্যারিফিকেশন দিতে হয়। তার মানে বুঝতে পারছো, আমি যখন সামনের জনকে নিয়ে কিছু বলবো, তখন কিন্তু আমি নিজের ব্যাপারে ক্ল্যারিফিকেশন দেবো না। যখনই দেখবো আমার নিজের ব্যাপারে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে, তাহলে ওই কাজ তো আমিও করছি, তাহলে কেন আমি সামনের জনকে বলছি? যাই হোক, হ্যাঁ, তো তারা অনেক বেশি বোঝে, বা অনেকভাবে আমাকে হার্ট করার চেষ্টা করে, বা অনেকভাবে আমাকে পুরনো কাসুন্দি ঘেটে পিঞ্চ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব নয়। কারণ এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর 10-5 জনের মতো আমি মানসিকতা রাখি না, আর 10-5 জনের মতো করে আমি ভিডিও করি না। আমার যদি মনে হয় আজকে কন্টেন্ট আছে আমি কন্টেন্ট করবো, আমার যদি মনে হয় কালকে কন্টেন্ট নেই, আমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাবো, না কাউকে কিছু বলবো না, জবরদস্তি কাউকে নিয়ে শুধুমাত্র সহ ক্রিয়েটারদের নিয়ে দুটো বলতে হবে বলে বসে যাবো। কারণ আমাকে দুটো ভিডিও দিনে করতেই হবে, আমি কোনো একটা সহ ক্রিয়েটারের একটা টপিক নিয়ে বসে পড়বো। তো সেইভাবে শিল্পী কখনো ভিডিও করে না, আর কোনো দিন আমার সহ ক্রিয়েটাররা আমার কন্টেন্ট ছিল না, আজও কন্টেন্ট নেই, ভবিষ্যতেও হবে না। কারণ আমি সবাই জানে আমি খুব রেয়ার, আমাকে নিয়ে যদি কোনো সহজ ক্রিয়েটার কোনো কন্টেন্ট করে, তখন তাদেরকে রিপ্লাই দিতে গিয়ে হয়তো আমি কন্টেন্ট করি, নয়তো পার্সোনালি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে আমি কোনো রকম ভিডিও করি না। এইটা নয় যে তাদের নিয়ে করি না, যেমন গীতাদি বলে যে এদেরকে আমি আমার যোগ্য মনে করি না, না, আমি মনে করি আমি ওদের যোগ্য নই, যার জন্য আমি ওদের নিয়ে কন্টেন্ট করি না। সত্যি বলি, আমি মনে করি আমি ওদের মতো যোগ্য নই, ওদের মতো অত বিশ্লেষণ করতে পারি না, ওদের মতো অত গুছিয়ে বলতে পারি না, বাট আমার মতো করে আমি বলি, যেটা কিনা আমার ভিউয়ার্সরা শুনতে পছন্দ করে। আশা করি সেই সমস্ত ক্রিয়েটারদের কিছুটা হলেও জবাব দিতে পেরেছি। এটা আমি অন্যভাবেও জবাব দিতে পারতাম, বাট সেইভাবে জবাব দেওয়ার ইচ্ছেটার মানসিকতাটা নেই। তবে হ্যাঁ, কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে তাদের নিয়ে একটা আলাদা রকম ধারণা আমার ছিল, আজকে কালকে 2 দিন 3 দিন 4 দিন এখন থেকে না তাদের নিয়ে ধারণাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে কি, এখন কি বলতো, জাস্ট আমাকে দিনে 2-3টে ভিডিও করতে হবে, কোনো একটা টপিক নিয়ে আমাকে বসে যেতে হবে, সে হোক না 100 বছরের পুরনো টপিক। সেই একই টপিক নিয়ে হয়তো 3টা ভিডিও বের করে ফেলেছে, তাও সেই শিল্পীকে নিয়ে ওই একই টপিক নিয়ে কথা বলতেছে। কি মন্দিরার মার সাথে যোগাযোগ আছে, মন্দিরার সাথে যোগাযোগ আছে, রাহুলের মার সাথে যোগাযোগ আছে, সবার সাথে আমার যোগাযোগ আছে, সবার সাথে ফোন আলাপ করে আমি ভিডিও করি। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের একটা প্রবলেম কি বলতো, যে আরে ও ওইটা পারছে আমি কেন পারছি না, বা ও এই কন্টেন্টটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না। জানো তো, এই যে ভিউয়ার্স আছে না, এরাও এখানে কি বলতো, সবাইকে কিন্তু সব তথ্য দেয় না।
এইখানে বড় বড় ব্লগারদের থেকে বেশি আমাদের এই যে কিছু ভালোবাসার লোক আছে না, কালকে না পরশুদিন যাই হোক, এই যে ছোটো মার সাথে যে ঘটনাটা ঘটেছে, ছোটো মা বললো যে আমি সবার জন্য থাকি, আমার জন্য কেউ থাকে না। তো সেইখানে আমাকে একটা বুনু কিন্তু এসে কমেন্ট করে গেছে, দিদিভাই তুমি গিয়ে একটুখানি মন্দিরার কাকির ভিডিওটা দেখে আসো। তো তারা আমাদেরকে খবর দেয়, কিন্তু কি করে বোঝাবো, আমাদের সহ ক্রিয়েটারদের মাথায় তো এগুলো ঢোকার বিষয় নয়। তাদের কন্টেন্ট করতে হবে, উগলে দিতে হবে, জাস্ট উগলে দেয়। আর আজকাল দেখি এরা যাই হোক, এই টপিক নিয়ে আর কথা বলতে, আমি মেন টপিক থেকে অনেকটা পিছনে সরে যাচ্ছি। এইবার আসি যেটা মন্দিরাকে নিয়ে, যেটা আজকের মানে সেকেন্ড মূল টপিক বলতে পারো, সেটা হচ্ছে মন্দিরা কালকে প্রচুর রুডনেস দেখিয়েছে, যেটা কিনা আগেও দেখিয়েছে। তবে দেখো মন্দিরা, তোমার এই যে কালকে যে রুডনেস, কালকে যে কথাবার্তা বলেছো, সেটা আমি তোমাকে এখন খুব জঘন্যভাবে শোনাতে পারতাম, কিন্তু আমি জঘন্যভাবে শোনাবো না। কিন্তু তোমার এই কথার থেকে তোমার ভিউয়ার্সদের কি আইডিয়া বা ধারণা, সেটা একটু তোমাকে পড়ে শোনাই। আশা করি তোমার কমেন্টস বক্স তুমি চেক করেছো, কারণ তুমি অলরেডি তোমার চ্যানেলটাকে কি বলেছো, শৌচালয়। যে নিজের চ্যানেলকে শৌচালয় বলে, সে পাবলিক বলবে, এটা স্বাভাবিক। তুমি নিজের চ্যানেলটাকে শৌচালয় বলছো, তো শৌচালয়ে তো সবাই পায়খানাই করে। শৌচালয়ে নিশ্চয়ই কেউ ভাত খেতে বসে না, বা শৌচালয়ে কেউ পূজা দিতে যায় না। শৌচালয়ে কিন্তু সবাই থুতু পায়খানা এগুলোই করতে যায়। তো তোমার চ্যানেলটা অলরেডি শৌচালয়, আর সেটা তুমি তৈরি করে ফেলেছো তোমার চ্যানেলটাকে শৌচালয়, তাই সেইখানেই সবাই হাঁকতে যায়। কই আর কারোর চ্যানেল তো শৌচালয় নয়, তাদের চ্যানেলে তো হাঁকতে যায় না। তো তোমাকে কিছু কমেন্ট করেছে, সত্যি বলতে কি এত রুডনেস কাকে দেখাও? যদি সত্যিকারের ক্ষমতায় থাকতো, এই সোশ্যাল মিডিয়া ছাড়া নিজের পেট চালাতে পারবে, স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারবে, তাহলে এই লেকচারবাজিগুলো করলে মানাতো। এত অহংকার, এত দম্ভ কোথার থেকে আসে? আমি না ভাবি তোমাকে মাঝে মধ্যে দেখলে, এত দম্ভ তোমার কোথার থেকে আসে? কি কমেন্ট করেছে পাবলিক জানো? আমি অনেকগুলো কমেন্ট দেখেছি, তার মধ্যে দুই একটা কমেন্ট বলি। কোনো এক পাবলিক কমেন্ট করেছে যে তুমি তো তোমার চ্যানেলটাকে শৌচালয় বানিয়ে রেখেছো, আর এত এই যে বারবার বলছো কমেন্টস বক্সে হাঁকতে আসে, এরা হাঁকতে যায় বলেই দুটো পেটে ভাত দিতে পারো, দুটো খেতে পারো। এই যে বলছিলে না যে আজকে এত গরম লাগছে, বাইরে যাচ্ছি, বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসবো, আর রান্না করতে ইচ্ছা করে যায়, এই বিরিয়ানি ঠোসো না দুদিন পর পর, এটা ঠুসতে পারতে না যদি কিনা তোমার কমেন্টস বক্সে এই ভিউয়ার্সরা হাঁকতে না যেত। আর এটা সত্যি তো, এটা তো মানো, এই ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখে বলেই আর্নিংটা হয়। ইউটিউব কিন্তু তোমাকে এমনি এসে টাকাটা দিয়ে যায় না। আজকে সমস্ত ভিউয়ার্সরা, এই যে 4 লাখ ভিউয়ার্স আছে না, তারা তোমার ভিডিও দেখা বন্ধ করে দেখি তোমাকে ইউটিউব কত টাকা দেয়। তোমার চ্যানেলে যদি একটা ভিউজ না হয়, দেখি ইউটিউব তোমাকে কত টাকা দেয়। পারবে ইউটিউব দিতে টাকা? না, পারবে না। এই ভিউয়ার্সরা দেখে বলে তবে কিন্তু খেতে পারছো, তবে কিন্তু এই যে আয়েসগুলো করতে পারছো। তো ওদেরকে ওইভাবে চোখ রাঙিও না। এর আগেও আমি বলেছি যে তুমি নাকি, আমি অনেকে বলে মন্দিরা প্রতিবাদ করে না, মন্দিরা সহ্য করে না, তুমি মোটেও সহ্য করো না। আজ পর্যন্ত যতবার দেখেছি তোমার মানে কোনো ভিউয়ার্স তোমাকে কিছু বলেছে, তুমি কোমরে কাছা দিয়ে বেঁধে তারপরে তাদের সাথে মুখ লাড়িয়ে ঝগড়া করেছো। কালকে পুরো তুমি এত রুডনেস দেখিয়েছো। সব থেকে বড় কথা, একটা মেয়ে ছিলে মানুষ, এরম করে ঝাঁকাচ্ছ আর তুমি কথা বলছো, মানে একটা অলক্ষীর মতো। মানে আমার এত অসহ্য লাগছিল না, মানে বিশ্বাস করো। আর আমি এই ধরনের মানুষ, যারা এই ধরনের মহিলা না, এই যে এরকম পা ঝাঁকিয়ে শরীর ঝাঁকিয়ে রেখে নিজের মানে দেখিয়ে লোকের সাথে কথা বলে, আমার মনে হয় কি তারা আমি থাপ্পড় মেরে দিতে পারবো। আমার সামনে থাকলে আমি থাপ্পড় মেরে দিতে পারবো, কারণ আমার খুব অসহ্য লাগে। তুমি এইভাবে পা ঝাঁকিয়ে ভিউয়ার্সদের সাথে এইভাবে কথা বলছিলে রুডভাবে, তুমি আশা করো ওই ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে কথা বলবে? কেমন দিয়েছে জুতার বাড়ি, খেয়েছো না? কমেন্ট বক্সে পুরো ভরে গেছে যে আমাদের টাকায় খাচ্ছিস, আমাদের টাকায় পড়ছিস, আবার আমাদেরকে এরকম দেখাচ্ছিস, আর তোর চ্যানেলটা সত্যিই শৌচালয়, যার জন্য আমরা হাঁকতে যাই। ভালো লেগেছে এই কথাগুলো? তুমি কি ভেবেছো পাবলিককে তুমি জুতার বাড়ি দিয়েছো? তোমার ভালোবাসার লোকরা, কিছু কিছু লোকরা বলছিল ঠিক করেছো, ঠিক জবাব দিয়েছো, কিন্তু পত্যান্তরে এদিকে যারা তোমাকে জঘন্যভাবে জুতার বাড়ি দিয়েছে, তোমার আইডিয়াও নেই, তোমার আইডিয়াও নেই। আরেকটা কথা তোমাকে বলি, তুমি বলছিলে না, হ্যাঁ আমার পরিবার এরকমই, একটা ছোট বাচ্চা তোমাকে যাই হোক বলেছে যে এত নটাঙ্কি কেন, না কি বলেছে তোমার মানে ইসের ছেলে, তোমার ননদের ছেলে। তো আমি একটা কথাই খালি বলবো, এর আগেও তোমাকে বলেছি যে এমন কিছু কথা আছে যেগুলো বাচ্চাদের সামনে না বলাটাই বেটার। সত্যিকারের তোমাদের পরিবারের কোনো কালচার নেই, নয়তো যেই ধরনের ওয়ার্ড বা যেই ধরনের কথা তোমার এইটুকু ছোট ছোট বাচ্চারা ইউজ করে না, এগুলো সব বাড়ির ছেলেমেয়েরা ইউজ করবে না। কারণ ছেলে মেয়ে কী বলতো, ছোটোবেলা থেকে মা বাবাকে, পরিবারের সবাইকে যেটা দেখবে সেটাই শিখবে। আর তোমার পরিবারে এই ধরনের কথাবার্তা, এই ধরনের ইয়ার্কি, এইগুলো চলে বলেই বাচ্চারা আজকে জয়ী, তারপরে এই যে তোমার ননদের ছেলে, এগুলো শিখেছে।
কারণ আমরা মাঝে মধ্যে আমি আন্দাজ করি তোমার শাশুড়ির সাথে ননদের সাথে তুমি যখন হও, তোমরা যখন খুব হাসাহাসি করো, তোমরা এমন একটা পর্যায়ে চলে যাও, তোমরা ভুলে যাও যে কে শাশুড়ি কে ননদ। তোমরা ভাবছো এটা খুব ভালো লক্ষণ না। কিছু কিছু জায়গায় কিছু কিছু সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। যেই সম্পর্ক যেইভাবে থাকবে সেই সম্পর্কটা সেইভাবেই গুরুত্ব দিতে হয়। একটা সন্তান যেমন তার সাথে সেইভাবেই সম্পর্কটা রাখতে হয়, একটা শ্বশুর তার সাথে সেইভাবেই সম্পর্কটা রাখতে হয়। তো কিছু কিছু বিষয়ে একটুখানি কেয়ার করো। এর আগে তুমি একবার বলছিলে তোমার পিরিয়ড হয়েছে, তোমার শ্বশুরকে দিয়ে পেয়ারা নিয়েছো। দেখো, সব কিছুর একটা লিমিটেশন আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের মিন্সটা কোনো খারাপ জিনিস নয়, সেটা না মানে দেখালেও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও ওই যে বলে না, সম্পর্কের কিছু তো গুরুত্ব দাও, মর্যাদা দাও। কারণ শ্বশুরকে দিয়ে কখনো প্যাড আনানো যায় না, কারণ শ্বশুর তো শ্বশুরই হয়, উনি বাবার বয়সী। আমরা জানি বাবা মানে কি, বাবার কাছে সব শেয়ার করা যায়, তবু শ্বশুর আর বাবার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। আজকে তুমি তোমার বাবা বিয়ে হয়ে গেল, তোমার বাবাকে জড়িয়ে ধরে তুমি শুয়ে থাকতে পারবে, কিন্তু তোমার শ্বশুরকে নিয়ে যদি ওইভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকো, সেখানে কিন্তু পাবলিক নোংরা ভাবে নেবে। তো এইটুকু তো পার্থক্য বোঝো শ্বশুর আর বৌমার মধ্যে। তো কিছু কিছু সম্পর্ক আছে, সেগুলোকে একটু আলাদাভাবে রাখার চেষ্টা করো। তোমার কালকের ভিডিও দেখে একটা জিনিস তো বুঝেছি, তুমি তো বাজাল ছিলে অলরেডি। হ্যাঁ, আর তোমাকে নেকু মেন্ডি বলে তুমি নিজেই স্বীকার করেছো। কালকে তুমি যা অধ্যত্ব দেখিয়েছো তোমার ভিডিওতে, সেটা সত্যি মোটেই ভালো নয়। কারণ এটা সত্যিকারের তোমার ব্লগিংয়ে অনেকটা এফেক্ট করতে পারে। বুঝতে পারলে? আশা করি বুঝেছো। আর সবার উদ্দেশ্যে বলবো যে যত পারো এই রাহুলের ভিডিও কম দেখো। বিশ্বাস করো, একদম দেখবে না। ও চাইছে নিজেকে প্রমোট করতে, আর চাইছে আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও করি। অবশ্য আমিও করছি, হ্যাঁ, কিন্তু তোমরা দেখবে না ওর ভিডিও। যা শুনবে আমাদের মুখ থেকে শুনবে, ওর ভিডিও তোমরা কেউ দেখবে না। এটা তোমাদের আমি বলে দিয়ে গেলাম। নোংরামি শুরু করেছে ও এখানে, কি বলতো, নোংরামি করতে এসছে, আর কিচ্ছু না। ওর কালকে কি সুন্দর সুতপাকে প্রশংসা, সুতপা দিয়ে ওকে নাম ধরে ডাকে, এই জন্যই ওকে পছন্দ করে, ওর একটা পার্সোনালিটি আছে। ও মাই গড, সুতপার প্রশংসা একেবারে পঞ্চমুখ। তো বলছে কি, আপনি কতদিন এইভাবে কারোর পা চেটে 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 নিজের ব্লগিংটা চালাবেন? একটা চোরের মতো লাগে দেখতে। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।